আমার মাইয়ার এত বড় সর্বনাশ কইরা ওই পোলা রেহাই পাইব না। তোমরা হকগলে সালিশ ডাকো, তারপর বিচার হইব। গ্রামে সালিশ বসে। সেখানে রাবেয়া বানু ও রুবি যথাসম্ভব নাটক করে। রহিম মিয়াও তাদের এই নাটক বিশ্বাস করে এবং ফাহিমকে দোষী ভাবে। ফাহিম সালিশের মাঝেও নিজেকে নিরাপরাধ দাবি করে, কিন্তু তখন যেসব কৃষক উপস্থিত ছিল তাদের সাক্ষীর কারণে ফাহিমের কথায় আর দাম থাকে না। কিন্তু ফারজানা বেগমও ইভানা তখনও ফাহিমের উপর বিশ্বাসে অটল ছিল। সালিশে পুলিশ টাকার কথা উঠলে রাবেয়া বানু বলে ওঠেন, আমার মাইয়ার যা সর্বনাশ হওনের তা তো হইয়াই গেছে, এখন থানা পুলিশ কইরা কি হইব? কেউ কি আর আমার মাইয়ারে বিয়া করব? গ্রামের একজন মাতব্বর জানতেও চায়। তাহলে আপনি কি চান? রাবেয়া বানু নিঃসংকোচে বলেন, এই পোলারে আমার রুবিরে বিয়া করা লাগবো। ফাহিম সাথে সাথে প্রতিবাদ করে বলে ওঠে, অসম্ভব, আমি বিবাহিত, আমি ইভানাকে ভালোবাসি, আর আমি জানি আমি নির্দোষ, তাই কাউকে ভয় করি না। আপনারা পুলিশ ডাকুন, আমি থানায় যেতে রাজি, তবুও বিয়ে করব না। ইভানা পরিস্থিতি বুঝতে পারে থানা পুলিশ হয়ে গেলে ব্যাপারটা অনেক বিশ্রী রূপ ধারণ করবে। তাই ইভানা ফারহানের কানে কানে গিয়ে বলে, আপনি রুবিকে বিয়ে করতে রাজি হয়ে যান, আর বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আপনাকে নির্দোষ প্রমাণ করব এবং এই বিয়েটাও হতে দিব না। ইভানা মন খারাপ করে চৌকিতে বসে আছে, কারণ এদিকে ফাহিমের সাথে রুবির বিয়ে আয়োজন চলছে। কোন মেয়ে পারে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে এভাবে চেয়ে চেয়ে দেখতে? ইভানাও পারল না। খুব রাগ হতে লাগলো তার। রাবেয়া বানু অতি উৎসাহের সাথে বিয়ের সব কাজ করে চলেছেন। ইভানা একবার ওইদিকে দেখলো তপ্ত শ্বাস ফেলে। তার ইচ্ছে করছে রাবেয়া বানুকে জ্যান্ত চিবিয়ে খেতে। আজ রাক্ষসী বা নরখাদক হয়ে সে নিশ্চয়ই এই কাজটি করে ফেলতো, শুধু মানুষ বলে যে এই মনের ইচ্ছাটা পূরণ করতে পারছে না। তদুপরি ইভানা মনে মনে বলল, খুব আনন্দ আপনার, তাই না? সব আমি বের করছি। খুব শখ আমার জামাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে। আজ এমন ব্যবস্থা করব যে বিয়ে দেয়া তো দূরের কথা, বিয়ের নাম শুনলেও ভয় পাবেন। ইভানা নিজের ফোন বের করলো, অতঃপর কাঙ্ক্ষিত নাম্বারটিতে মেসেজ করে বলল, সবকিছু রেডি তো? আমি যেভাবে বলেছিলাম সেভাবেই কিন্তু সব করতে হবে। ফিরতি মেসেজ আসে, কোনো চিন্তা করবেন না ম্যাম, আমরা অলরেডি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যত সময়ে ওখানে পৌঁছে যাব, তারপর শুরু হবে টুইস্ট। মেসেজটা দেখে ইভানা আনমনে হাসে। এর মধ্যে সে খেয়াল করে না ফারজানা বেগম কখন তার পাশে এসে বসেছেন। ইভানাকে হাসতে দেখে তিনি ভাবলেন মেয়েটা হয়তো অধিক শোকে বোধ শক্তি হারিয়েছে। তাই তিনি ইভানের মাথায় হাত বুলিয়ে বলেন, জানি না কি থাইকা কি হইয়া গেল, আমার পোলাটারে ওরা এইভাবে ভাসাইয়া দিল। ফারহানকে আমি সব জানাইছি, ওর কিছু জরুরি কাজ শেষ কইরা আজ রাতের মধ্যে চইল্লা আইব। তুমি চিন্তা কইরো না, ফারহান নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। ইভানা তাকালো ফারজানা বেগমের দিকে, অতঃপর হালকা হেসে বলল, আপনার বড় ছেলেকে কিছু করতে হবে না, উনি এখানে পৌঁছানোর আগেই আমি সব ব্যবস্থা করে ফেলবো। ইভানের কথা শুনে ফারজানা বেগম বুঝতে পারলেন এই মেয়ে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছেন, তাই হয়তো এরকম ভাবে কথা বলছে। ব্যাপারটা ভেবে তিনিও নিশ্চিত হলেন এই বিয়েটা যাতে কোনোভাবে না হয়, এটাই এখন তার একমাত্র চাওয়া। রাবেয়া বানু যেন কোনোভাবে জানতে পেরে গেলেন ফারজানা বেগমের বড় ছেলে ফারহান আজ রাতেই আসছে। তিনি এটা জানেন যে ফারহান একজন ম্যাজিস্ট্রেট, তাই তিনি এ বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না। একবার বিয়েটা হয়ে গেলে তারপর যা হবার হবে, যে কারণে তিনি চাচ্ছেন বিকেলের মধ্যে বিয়েটা দিয়ে দিতে। সেই অনুযায়ী সব পরিকল্পনা করে নিয়েছেন। আশেপাশে জনকয়েক প্রতিবেশী ও গ্রামের মুরব্বীরা সবাই উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। রাবেয়া বানু তাদের সবার সামনে আর্জি পেশ করে বলেন, আপনারা তো জানেন ওই পোলা কতটা ক্ষমতাধর, ওর ভাই একজন ম্যাজিস্ট্রেট, তাই আমার করছে যে কোনোভাবে যেন ওর টাকার জোরে কিছু না করে। তাই আপনারা একটু দেখুন তাড়াতাড়ি যদি বিয়ার ব্যবস্থা করা যায়, নইলে যে আমার মাইয়ের কপাল পুড়ব। রাবেয়া বানুর কথা সবাই সহমত পোষণ করেন। রহিম মিয়াও ততক্ষণে নিজের স্ত্রী এবং মেয়ের কথায় ভুল বুঝেছেন, যার ফলে তিনি নিজের মেয়ের ইজ্জত বাঁচাতে দ্রুত বিয়েটা দিয়ে দিতে চাইছেন। এসব ঘটনা ইভানার সামনেই ঘটে যাচ্ছে। রাবেয়া বানুর এই চাল খুব দ্রুতই ধরতে পারল ইভানা। এই মহিলা নিশ্চিতভাবে ভীষণ ধৃত প্রকৃতির, তাই এমন কিছু যে তিনি করবেন সেটা ইভানা ভালোই বুঝতে পারছিল। এখন এসবে বিচলিত নয় সে, কারণ কি করতে হবে সেটা তার ভালোই জানা আছে।
ফাইম রুমে বসেছিল। খুব খারাপ অনুভূতি হচ্ছে তার। কোনো দোষ না করে আজ এভাবে ফেসে গেল সে। ফাইমের কোনো ইচ্ছেই নেই ওই রুবি নামের মেয়েটাকে বিয়ে করার, কারণ মেয়েটা তাকে বাজেভাবে সবার সামনে অপমানিত করেছে। এর জন্য ফাইম জেল খাটতেও রাজি। তাছাড়া ফাইম এখন মনে প্রাণে ইভানাকে ভালোবাসে। ইভানার জায়গায় অন্য কাউকে কল্পনা করাও তার জন্য কঠিন। তবে ফাইম এখনো ইভানার উপর ভরসা করে আছে। ইভানা তাকে যখন কথা দিয়েছে এই বিয়েটা হতে দেবে না, তখন কোনো কিছুর বিনিময়ে দেবে না। এর মধ্যে ইভানা ফাইমের রুমে প্রবেশ করলো। ইভানাকে দেখে ফাইম এগিয়ে গেল তার দিকে, অতঃপর বলল, ইভানা, তুমি কি করে বিয়েটা আটকাবে কিছু ভেবেছো? আমার পক্ষে তুমি ছাড়া অন্য কাউকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন, আপনার বিয়ে ওই রুবির সাথেই হবে না। বলে ইভানা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ফাইম ইভানার কথার ভরসাতেই রইল। ফাইমের এখন প্রচন্ড রাগ হচ্ছে ইভানার উপর। মেয়েটা তাকে কথা দিয়েছিল সে কিছুতেই ফাইমের সাথে রুবির বিয়ে হতে দেবে না, কিন্তু এখনো তো তার কোনো নাম গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই যে ইভানা ফাইমের রুম থেকে বেরিয়ে গেছে তারপর থেকে আর তার খোঁজ নেই। এর মধ্যে কিছু ছেলে এসে জোরপূর্বক ফাইমকে ধরে বাইরে নিয়ে গেল। ফাইম দেখলো একটি চেয়ারের মাথার ঘোমটা দিয়ে লাল শাড়ি পরে একটি মেয়ে বসে আছে। ফাইম বুঝলো মেয়েটা রুবি। ফাইমের রাগ বাড়তে লাগলো। ছেলেগুলো জোরপূর্বক ফাইমকে মেয়েটির পাশের চেয়ারে বসালো। কাজে বিয়ে পড়ানো শুরু করতে যাবে এমন সময় ফাইম বলে ওঠে, বন্ধ করুন এসব, আমি বিয়ে করব না। রাবিয়া বানু চেঁচিয়ে বলে উঠলেন, আমার মাইয়ের এত বড় সর্বনাশ কইরা এখন তো এসব কইলে শুনবো না তোমাকে তো। রাবিয়া বানু সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে কেঁপে উঠল সবাই। আশেপাশে উপস্থিত সবাই পিছনের দিকে তাকালো। সকলের দৃষ্টি অনুসরণ করে ফাইমও তাকালো। তাতে যা দেখলো সেটা চমকে দেওয়ার মতোই। ইভানা এদিকে এগিয়ে আসছে, তার হাতে বন্দুক। সে একা নয়, সাথে বন্দুকধারী পুরো একটি গ্যাং। ইভানা এগিয়ে এসে সোজা বন্দুক তাক করলো রাবিয়া বানুর কপালে। ভয়ে শিউরে উঠল রাবিয়া বানু। আশেপাশে উপস্থিত সবাই ভীষণ ভয় পেয়েছে, কিন্তু ইভানার সাথে থাকা বন্দুকধারী গ্যাংয়ের ভয়ে কেউ কিছু বলতেও পারছে না। ইভানা রাবিয়া বানুর কপালে বন্দুক ঠেকিয়ে বলল, রাবিয়া বানু তত্তর করে ঘামতে লাগলেন। জীবন বাঁচানো ফরজ। যদি বেঁচেই না থাকেন তাহলে নিজের মেয়ের সাথে বড়লোক ছেলের বিয়ে দিয়ে কি লাভ? এটা উপলব্ধি করতে পেরে রাবিয়া বানু সবার সামনে নিজের শব্দ স্বীকার করে নিল। ইভানা হেসে বলল, মানে তাহলে শব্দটা কিসের আসিল? ইভানার এই বুদ্ধি দেখে ফাইম মনে মনে খুব প্রশংসা করলো। রহিম মিয়া এগিয়ে এসে রাবিয়া বানুকে এলো পাথারি মারতে লাগলেন। অথবা রুবিকেও একইভাবে প্রহার করলেন। এসব দেখে ইভানা, ফাইম, ফারজানা বেগম সবাই শান্তি পেল। গ্রামে আবার বিচার সভা বসলো, যাতে সিদ্ধান্ত নেওয়া হলো রুবি ও রাবিয়া বানুকে মাথা নাড়া করে গোটা গ্রাম ঘোরানো হবে। এইসবে ইভানা, ফাইম কারো কোনো আগ্রহ নেই। রহিম মিয়া তাদের কাছে ক্ষমা চাইলে ফারজানা বেগম কিছু কথা শুনিয়ে দেন। অতঃপর সবাই মিলে গ্রাম ত্যাগ করে শহরের দিকে রওনা দেয়। ফেলে রেখে যান কুসুমপুর গ্রামের কিছু বিশ্রী স্মৃতি। ফাইম ও ইভানা একসাথে বসেছিল ঘরের মধ্যে। আজ ইভানা অনেক খুশি, কারণ গ্রাম থেকে ফিরেছে তারা। গ্রামে কাটানো কিছু দিন এখন শুধু দুঃস্বপ্নের মতো ভুলতে পারলেই হলো। ইভানা নিজের চিন্তায় ডুবেছিল এমন সময় ফাইম তার গালে চুমু দিয়ে তাকে অবাক করে দেয়। ইভানা পুরো হা হয়ে যায়। ফাইম বলে, বউ চিন্তা বন্ধ করার জন্য এমন করতে হলো, কিছু মনে করেন? ইভানাও ছেড়ে দেবার পাত্রী না। সে আচমকা ফাইমের গালের কাছে নিজের ওষ্ঠদয় নিয়ে গেল। ফাইম উত্তেজনায় চোখ বন্ধ করে নেয়। ইভানা এটা দেখে বেশ অন্যরকম একটা হাসি দেয়। অতবার কামড়ে ধরে ফাইমের গালে। ফাইম ব্যথায় মৃদু আওয়াজ করে। ইভানা ফাইমকে ছেড়ে দিয়ে বলে, ফাইম অভিমানে গাল ফুলিয়ে নেয়। শুধুমাত্র তো নিজের স্ত্রীর গালে সামান্য একটা চুমুই খেয়েছিল, বিনিময়ে কিনা জুটলো কামও। নিজের ভাগ্যের এই নিষ্ঠুরতা নিয়ে বড়ই আফসোস হচ্ছে তার। অজ্ঞত মন খারাপ করে উঠে যেতে নেবে অমনি ইভানা ফাইমের হাত ধরে তাকে আটকে দেয়। স্মিত হেসে বলে, ফাইম কি বলবে বুঝতে না পেরে চুপ থাকলো। ইভানাকে ফাইমকে নিজের দিকে টেনে আনলো। ফাইম এবার বুঝলো ইভানার উদ্দেশ্য।
তাই সে ইভানার তালে তাল মিলে ইনার কোটি দেশ ধরে তার মুখটা কাছে নিয়ে এলো। ইভানার কোমল ঠোঁট নিজের ঠোঁট দ্বারা দখল করে নিল। ফাইমের সংস্পর্শে আসতেই তীব্র পুরুষালী গন্ধে পাগল হয়ে যেতে লাগলো ইভানা। নিজেকে পুরোপুরি ফাইমের কাছে সঁপে দিতে প্রস্তুত হয়ে গেল সে। এভাবে পবিত্র সম্পর্কের জোয়ারে ভেসে যেতে লাগলো দুজন। মিলনের ঘন্টা বেশ ভালোভাবেই বাজতে লাগলো। দুটি প্রাণ, দুটি আত্মা মিলেমিশে একাকার হতে লাগলো। কারণ আজও ঢাকা মেডিকেল কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে। তার উদ্দেশ্য কাঙ্ক্ষিত নারীটির দেখা পাওয়া। তার জন্য অপেক্ষার প্রহর গুনতে গিয়ে ক্ষণে ক্ষণে অস্থিরতা ক্রাশ করেছে ফারহানকে। ফারহান বারংবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন কাঙ্ক্ষিত মুক্তির দেখা পায়। আর হলোও তাই। কিছু সময়ের মধ্যেই ফারহান দেখতে পেল সেই কাঙ্ক্ষিত মুখশ্রী। কালো রঙের একটি সালোয়ারের উপর সাদা এপ্রন পরে এগিয়ে আসতে তোহা। তোহার এমন রূপ দেখে মুগ্ধ না হয়ে পারল না ফারহান। অবশ্য প্রতিদিন প্রতিক্ষণ এভাবে মুগ্ধে সে গ্রাস করে তাকে। ফারহান যেমন তোহাকে খেয়াল করছে, তোহা কিন্তু ঠিক তেমনই ভাবে খেয়াল করছে ফারহানকে। বেশ রাগও হচ্ছে তোহার। এই ফারহান নামের লোকটাকে এমনিতেই তার আগে থেকে অপছন্দ, তার উপর এখন যেভাবে সময় নেই অসময় নেই যখন তখন তার সামনে এসে যাচ্ছে, তাতে রাগ বাড়ছে বই কমছে না। তোহা আজ প্রায় 4-5 দিন থেকে খেয়াল করছে এই ফারহান তার পিছু নিয়েছে। প্রথম প্রথম এড়িয়ে গেলেও এখন আর সেটা সম্ভব হচ্ছে না। সে কারণে তোহা এতদিন যা করার কথা কল্পনা করেনি তাই করলো। সরাসরি ফারহানের কাছে গেল এই বিষয়ে তার সাথে খোলাখুলি কথা বলার জন্য। ফারহান তোহাকে আস্তে থেকে বুঝে গিয়েছিল তার মনোভাব, সেই কারণে নিজেকে প্রস্তুত করে রেখেছিল। তোহা একেবারে ফারহানের অনেক কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে বড়জোর 1 হাত সমান দূরত্ব। এমন অবস্থাতে তোহা ফারহানের সামনে আঙুল তুলে বলে, এক্সকিউজ মি, অনেকদিন থেকে আমি খেয়াল করছি আপনি আমার আশেপাশে এভাবে ঘুরছেন। প্রত্যেকে এড়িয়ে গেলেও এখন আর সেটা সম্ভব নয়, কারণ আমার নিজের নিরাপত্তা বলেও একটা ব্যাপার আছে। খুব ভালো হবে যদি আজকের পর আপনি আর আমার সামনে এসে না দাঁড়ান। ফারহান অবাক হয়ে বলে, আপনি ভুল ভাবছেন, আমি আপনার পিছু নিচ্ছি না। আমার এক বন্ধুকে দেখতেই এখানে এসেছিলাম। আচ্ছা, বন্ধুকে দেখতে এসেছিলেন তো? পরশুদিন আমি যে রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম, আবার কাল দুপুরে পার্লারে, আজ সকালে আমার বান্ধবীর বাড়ির সামনে, এইসব স্থানে আপনার কাজ ছিল? ধরা পড়ে গিয়ে চুপ করে থাকে ফারহান, কারণ তার কাছে আর বলার মতো কিছুই নেই। তোহা একটু থেমে বলা শুরু করে, আপনি আমার বোনের ভাসুর হন, সেই জন্য আমি আপনার সাথে কোনো ঝামেলা চাইছি না। তবে আপনি যদি এভাবেই আমাকে ফলো করতে থাকেন, তাহলে আমি আপনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আপনার রেপুটেশনের জন্য এটা কত ক্ষতিকর হবে সেটা আশা করি আন্দাজি করতে পারছেন। ফারহান একটা কথাও বলে না। তোহা নিজের মতো চলে যায়। ফারহান তোহা যাওয়ার দিকে তাকিয়ে থাকে, সাথে সাজিয়ে নেয় আগামী দিনের পরিকল্পনাগুলো। ইভানা আজ কলেজ থেকে ফিরে দেখে ফারজানা বেগম বসে বসে টিভি দেখছে। ইভানাও তার পাশে বসে পড়ে। দুই শাশুড়ি বৌমা মিলে সিরিয়াল দেখতে থাকে। সিরিয়ালে নায়িকার বড় যা নায়িকার শাশুড়ির সামনে নায়িকাকে খারাপ প্রমাণিত করছে। শাশুড়ির বড় যার কথা শুনে ছোট বউকে যা নয় তাই বলেছে। এইসব দেখে ইভানের মাথায় রাগ উঠে যায়। ফারজানা বেগম তো সরাসরি গালাগালি শুরু করে বলেন, শয়তান শাশুড়ি একখান, সব সময় খালি বড় বউয়ের কথাই নাচে, তোর মাথায় কি গিলু নাই? এসব কথা শুনে ইভানের বেশ হাসি পায়। ফারজানা বেগম ইভানাকে হাসতে দেখে বলে, তুমি কও মনে করো ফারহান বিয়া কইরা বউ আনলো যে তোমার বড় যা হইব? আমি কি টিভির এই কুটনি শাশুড়ির মতো হমো নাকি? ইভানের সাথে সাথে আপত্তি করে বলে, না, একদমই না। আপনি তো এমন হবেন না। আমার তো মনে হয় আপনার বড় ছেলের বউ অনেক বড় হবে, এমন কুটনি যা হবে না। তাদের কথার মাঝেই ফারহানের আগমন ঘটে। ফারহানকে দেখে ফারজানা বেগম বলে ওঠেন, তুই আজ হঠাৎ এত তাড়াতাড়ি ফিরলে? ফারহান কোনো উত্তর না দিয়ে ইভানাকে বলে, ইভানা, একটু এদিকে আসবে, তোমার সাথে কথা আছে। ইভানা হতভম্ব হয়ে চেয়ে থাকে। এই বাড়িতে এসেছে থেকে ফারহানকে সে সম্পূর্ণরূপে এড়িয়ে চলেছে, কোনো কথাই বলেননি। ফারহানও কথা বলার আগ্রহ দেখায়নি, কিন্তু আজ হঠাৎ কি হলো যে ফারহান যে কথা বলতে চাইছে সেটা ইভানা বুঝতে পারছে না। তবে ভদ্রতা রক্ষার্থে সে ফারহানের সামনে গেল। ফারহান ইভানাকে একটু দূরে নিয়ে এলো যাতে ফারজানা বেগম তাদের কথা শুনতে না পায়। তারপর বলা শুরু করলো, আমি জানি আমার কারণে তুমি হয়তো একসময় অনেক অপমানের মধ্য দিয়ে গেছো, তাই আমার প্রতি তোমার রাগ হয় স্বাভাবিক। তবে একটা সত্য জানো? কি? আমি তোমাকে নয়,
তোমার বোনকে পছন্দ করেছিলাম। সেটা অনেক আগের ঘটনা। ঢাকা মেডিকেলে আমার এক বন্ধু ভর্তি ছিল, তাকে দেখতে গিয়েই তাকে প্রথম দেখি। প্রথম দেখাতে ওকে ভালোবেসে ফেলি জানো। তারপর অনেক কষ্টে খোঁজ খবর নিয়ে তোমাদের বাড়ির ঠিকানা জোগাড় করি। তোমার বাবা তার মেয়ের জন্য পাত্র খুঁজছে শুনেই ঘটকের সাথে যোগাযোগ করি। যেহেতু তোহা ওনার বড় মেয়ে, তাই ভেবেছিলাম ওর বিয়ের কথাই হচ্ছে, কিন্তু পরে পাত্রী দেখতে গিয়ে তোমাকে দেখে চমকে যায়। আমি খোঁজ নিয়ে জেনেছিলাম তোহার ছোট বোন ম্যাট্রিক পরীক্ষার্থী, তাই ঘুণাক্ষরেও টের পাইনি তোমার বিয়ে উনি দেবেন। এর মধ্যে আমার মারও তোমাকে পছন্দ হয়ে যান। উনি আমাকে জোর করতে থাকেন। আমার মাকে অনেক সম্মান করাই তার মুখের উপর কিছু বলতে পারিনি, তাই আমি বাধ্য হই বিয়েতে মত দিতে। কিন্তু মন থেকে তোহাকে ভালোবাসাই এই বিয়েটা করতে আমি চাইছিলাম না। শুধু চাইছিলাম কোনো একটা কারণ বের করে যদি বিয়েটা বাতিল করা যায়, আর সুযোগ পেয়েও যাই। বিয়ে বাড়িতে সবাই তোমাকে আর আমাকে নিয়ে বাজে কথা বলে, তখন সে সুযোগকে কাজে লাগিয়ে আমি বিয়েটা ভেঙে দিই, এরপর চলে আসি। ইভানা সব কথাই রোবটের মতো নিশ্চুপ হয়ে শুনছিল। তার চোখের কান্নিস বেয়ে দুফোঁটা জল বের হয়ে গেল। ইভানা কিছু সময় চুপ করে থাকে, নিজেকে যথেষ্ট সামলানোর চেষ্টা করে। এতদিন কিছুটা হলেও সে নিজেকে দোষী ভেবে এসেছে ফারহানের সাথে তার বিয়েটা ভাঙার জন্য, কিন্তু আজ সে আসল সত্যটা জানলো। কিছু সময় চুপ থেকে ফারহানকে বলে, আপনাকে ধন্যবাদ সব সত্য আমাকে বলার জন্য। তবে কি জানেন, এই কথাগুলো যদি আপনি অনেক আগে বলতেন তাহলে পরিস্থিতি অনেক সুন্দর থাকতো। অন্তত আজকের মতো এমন হতো না। আমি আজ কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। ফারহান মাথা নিচু করে বলে, আমি জানি আমি যা করেছি তা ভুল ছিল, কিন্তু আমার তো তখন কিছু করার ছিল না। আপনার করার কিছু ছিল। আপনি চাইলেই আপনার মাকে সব সত্য জানাতে পারতেন, তাহলে হয়তো আমাকে এত অপমানের মধ্যে দিয়ে যেতে হতো না। আর আমিও হয়তো তোহা আপাকেই, যাই হোক, যা হবার হয়ে গেছে। ভাগ্যে যা লেখা থাকে সেটা বদলানো যায় না। তবে আমি নিজের ভাগ্য নিয়ে আফসোস করি না। আমার ভাগ্য তো সোনায় মোড়ানো, তাই ফাহিমের মতো এত ভালো একজন জীবন সঙ্গী পেয়েছি। ফারহান ইতস্তত বোধ করছিল, নিজের জড়তা কাটিয়ে বলে, আমার জন্য তোমার যা যা অপমানিত হতে হয়েছে সব কিছুর জন্যই আমি ক্ষমা চাচ্ছি। ইভানা এই মুহূর্তে অনেক হাসি পেলেও সে হাসলো না, বরং বলল, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনার ক্ষমা চাইতেই কি সব বদলে যাবে? কিছুই হবে না। আমি তোমার বোনকে সত্যি অনেক ভালোবাসি ইভানা, ওকে খুব করে চাই। আপনি যদি সত্যিই আমার বোনকে ভালোবাসতেন তাহলে নিজের মায়ের কথায় আমাকে বিয়ে করতে রাজি হতেন না। আচ্ছা, যদি এমন হতো যে সেদিন এত ঘটনা ঘটতো না, বরং আপনার সাথে আমার বিয়ে হয়ে যেত, তাহলে কি হতো? তখন কি করতেন আপনি? ফারহান চুপ থাকে, কারণ তার উত্তর দেওয়ার মতো কিছুই নেই। ফারহানকে চুপ দেখে ইভানা মৃদু হেসে বলে, ভালোবাসার মানেই আপনি জানেন না। যাই হোক, আপনার জীবনে আপনি যা খুশি করুন। আপনি যদি আমার আপাকেই এখন কোনোভাবেই নিজের করে নেন, তাতেও আমি কিছু মনে করব না। কিন্তু আমি চিনি আমার আপাইকে, সে কখনো আপনাকে বিয়ে করার কথা ভাববে না। ফারহান মুহূর্তে রেগে গিয়ে বলে, এতদিন আমি নিজের অনুভূতি সবার থেকে লুকিয়ে রেখেছি, এখন আর নয়। তোমার বোনকে আমার হতেই হবে, আর আমি ওকে নিজের করেই ছাড়বো। ইটস মাই প্রমিস। ইভানা আর কিছু বলল না, নিজের বোনের ভরসায় রেখে দিল সবকিছু। ফাহিম ক্লান্ত শরীরে ফিরে এলো। একটি প্রজেক্ট নিয়ে বর্তমানে খুব ব্যস্ত সে। এই প্রজেক্ট কমপ্লিট করলে এক্সামে কিছু এক্সট্রা মার্কস পাওয়া যাবে, তাই সেই প্রজেক্টে মনোনয়ন করেছে। নিজের রুমে প্রবেশ করে ফাহিম দেখলো ইভানাকে। ইভানা পড়ার টেবিলে বসে চুপচাপ পড়ছে, পুরো ধ্যান তার বইয়ের পাতায়। ইভানার এই রূপ থেকে বেশ খুশি হয়। সে তো এমন ইভানাকেই চেয়েছিল। ইভানাকে এত মনোযোগ দিয়ে পড়তে দেখে আর ডিস্টার্ব করলো না ফাহিম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো বিছানায়। কিছু সময় পর খেয়াল করলো ইভানা উঠে এসে বিছানায় তার পাশে শুয়ে আছে। ফাহিম এক পাশে কাত হয়ে ইভানার মুখের কাছে মুখ নিয়ে আসলো। ইভানার মুখ দেখে বুঝলো তার মনের অবস্থা ভালো নেই। ফাহিম ব্যাকুল হয়ে উঠে বলল, কি হয়েছে তোমার ইভানা? মন খারাপ কেন? আচ্ছা, আমি একবার খারাপ রেজাল্ট করেছি জন্য কি আপনার যোগ্য না? এমন কথা কেন বলছো তুমি? আমার নিজেকে মাঝে মাঝে খুব ছোট মনে হয়। নিজের কাছে মনে হয় আমি আপনার যোগ্য নই। এটা একদম ভুল কথা। মানুষের যোগ্যতার মাপকাঠি কখনো পরীক্ষার রেজাল্ট দিয়ে হতে পারে না। শিক্ষিত তো সবাই হয়, কিন্তু সুশিক্ষিত হতে সবাই পারে না। এই যে দেখো না, দেশে যে এত বৃদ্ধাশ্রম আছে, সেখানে কি কোনো কৃষক জেলে বা
রাস্তার ধারের চা বিক্রেতার মারা থাকে? থাকে না। খোঁজ নিয়ে দেখবে সব উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবীর মারাই ওখানে ঠাঁই পায়। তো এত শিক্ষা দিয়ে তাদের লাভটা কি হলো? বউয়ের কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা। ওইসব সোকল শিক্ষিত লোকের থেকে তুমি অনেক ভালো। আমি জানি কখনো তুমি আমাকে এমন কুপরামর্শ দেবে না। ইভানা আবেগপ্রবণ হয়ে ফাহিমকে জড়িয়ে ধরল। ঝর্ণা সপরিবারে এসেছে ফাহিমদের বাড়িতে। ঝর্ণাই মূলত তার মা বাবাকে জোরপূর্বক নিয়ে এসেছে। ঝর্ণা এসেই ফারজানা বেগমের সাথে গল্প গুজবে মেতে উঠেছে। ঝর্ণার বাবা জিয়াউল ইসলাম জানেন ঝর্ণা কেন আজ এখানে এসেছে। তিনি তো খুব ভালো করে জানেন তার মেয়েটা সেই ছোট্ট থেকে ফারহানকে ভালোবাসে। তাই তিনি কথার মাঝে ফারজানা বেগমকে প্রস্তাবটা কিছুটা এভাবে দিয়ে বসলেন। দেখো বাবু, আমি তোর ছোট ভাই, তোকে কথাটা বলতে কেমন লাগছে তবু বলছি। জানি মেয়ের বাবা হিসেবে এমন কথাটা বলাটা সমীচীন নয়, তবুও নিজের মেয়ের জন্যই বলতে হচ্ছে। ফারজানা বেগম বলে ওঠেন, তোমার ছোট ছেলের বিয়ে তো দিলাই, এখন বড় ছেলের ব্যাপারে যদি ভাবতে তাহলে আমি আমার মেয়ের জন্য প্রস্তাব রাখতাম। তুমি তো চেনোই ঝর্ণাকে, এবার মাস্টার্স কমপ্লিট করতে চলেছে, ফারহানের একদম যোগ্য। ফারজানা বেগমের কাছে প্রস্তাবটা খারাপ লাগলো না, কারণ তিনিও অনেক পছন্দ করেন ঝর্ণাকে। তবে একবার ফারহানের অমত নিয়ে বিয়েতে যা কাহিনী হয়ে গেল, তাতে দ্বিতীয়বার একই ভুল করতে চান না তিনি। সে কারণে বেশ রুয়েস হয়ে বললেন, তো এখন আর ছোট নাই, বড় হইছে, চাকরিও করে, মায়ের কথা মতো তার চলবো না? আমি ফারহানের মতো না, নিয়া কিছু বলতে চাচ্ছি না। তবে আমার মতো চাইলে আমি কইমু ঝর্ণাকে ছেলের বউ হিসেবে আমার খুব পছন্দ। বলেই তিনি তার পাশে বসা ঝর্ণার গালে হাত রাখলেন। ঝর্ণা স্মিত হাসলো। রহিমা সবার জন্য চা নিয়ে এসে সবাইকে পরিবেশন করলো। চা হাতে তুলে নিয়ে ঝর্ণার মা ফাতেমা খানম বললেন, আমার মেয়ের মধ্যে পছন্দ না হওয়ার মতো কিছু নেই ভাবি। ও তো আর আপনার ছোট ছেলের বউয়ের মতো ম্যাট্রিক ফেল নয়। কথাটা বেশ ঠেস মেরেই বললেন তিনি। ইভানা তখন সিঁড়িতে নেমে এদিকে আসছিল। ফাতেমা খানমের কথা শুনে বড্ড কষ্ট পেল সে। অতঃপর মন খারাপ করে আবার নিজের রুমের দিকে চলে গেল। কেউ তার উপস্থিতি টের পেল না। ঝর্ণা নিজের মায়ের কথা শুনে বেজায় ছুটে গেল। প্রতিবাদ করে বলে উঠল, আম্মু তুমিও না, তোমার মুখে কি কোনো কথা আটকায় না? কোথায় কি বলতে হয় সেটাও জানো না, এই জন্যই তোমাকে কোথাও নিয়ে যেতে ইচ্ছে করে না। ফাতেমা খানম চায়ে চুমুক দিয়ে বললেন, স্পষ্ট কথায় কষ্ট নাই। ঝর্ণা বিদ্রুপ করে বলল, যখন তোমার মেয়েকে কেউ এমনভাবে স্পর্শর কথা বলে কষ্ট দিবে তখন তুমি বুঝতে পারবে। ঝর্ণা মজার ছলে এই কথাটা বলেছিল, তবে তার এই কথাটাই যে কিছু মুহূর্ত বাদে সত্য প্রমাণিত হতে যাচ্ছিল, এটা যদি সে জানতো তাহলে হয়তো বলার আগেও কয়েকবার ভাবতো। ইভানা রুমে চুপচাপ বসেছিল। এমন সময় ফাহিম রুমে প্রবেশ করলো। ফাহিমকে দেখে ইভানা কিছুটা অভিমান নিয়ে বলল, আপনি সারাদিন এত ব্যস্ত থাকেন কেন? আমার সব বান্ধবীদের কাছে শুনি তারা রোজ কোথাও না কোথাও ঘুরতে যায়, আর আমি সারাদিন বাড়িতে বসে বসে বোর হই, লাইফে কোনো এন্টারটেইনমেন্ট নেই। ফাহিম মুচকি হেসে বলে, হো, এইবার বুঝলাম তুমি ঘুরতে যেতে চাও, তাই তো? চাই তো, তাছাড়া আমাদের হানিমুন। কথাটা বলতে গিয়ে জড়তার কারণে আটকে যায় ইভানা। তার ভীষণ লজ্জা করতে থাকে। কি একটা কথা বলে ফেললো, এখন ভাবলেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ইভানা সম্পূর্ণ কথাটা না বললেও ফাহিমের যা বোঝার বোঝা হয়ে গেছিল। সে ঠোঁট টিপে হাসলো কিছু সময়, অতঃপর বলল, তোমার হানিমুন করার এত শখ হয়েছে, আমায় আগে বলতে পারতে, তাহলে তোমায় কোথাও ঘুরতে নিয়ে যেতাম, গ্রামের বাড়ি না গিয়ে। ওখানে যা কাহিনী হলো, আর একটু হলেই দ্বিতীয় বিয়ে করতে হতো। এখন তো আমাদের ছুটিও শেষ, তাই বাইরে যাওয়াও যাবে না। তবে আর ফ্রি আছি, তুমি চাইলে কোথাও ঘুরতে যেতে পারি। ইভানা মুহূর্তে খুশি হয়ে যায়, বলে, আপনি সত্যি বলছেন? ঘুরতে নিয়ে যাবেন আমায়? চলো হাতি জেল থেকে ঘুরে আসি। ইভানা যে এটারই অপেক্ষায় ছিল। ফাহিম বলতে না বলতেই দ্রুত তৈরি হতে শুরু করে। লাল কালারের একটি লং গাউন পরে নেয়। অষ্টাদশী কিশোরী হওয়ায় এসবে তাকে বেশ ভালোই মানে। ফাহিম ইভানাকে দেখে নতুন করে মুগ্ধ হয়। তার কাছে এসে বলে, এখন তো আমার ঘুরতে যেতে একদম ইচ্ছা করছে না, অন্য কিছু করতে মন চাইছে। ইভানা ফাহিমের মনোভাব বুঝতে পেরে বলে ওঠে, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু মোটেও হবে না, বলে দিলাম। আমি কত কষ্ট করে তৈরি হলাম ঘুরতে যাওয়ার জন্য, প্লিজ চলুন না। ফাহিম নিজেকে সামলে নেয়। ইভানাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ড্রয়িং রুমে এসে ফারজানা বেগম সহ
ঝর্ণার পুরো পরিবারের মুখোমুখি হয়। ফারহানা বেগম দুজনকে একসাথে বের হতে দেখে বলেন, দুইজন যাচ্ছিস কই? ফাহিম বলে, একটু বাইরে ঘুরতে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। ঝর্ণা এর মধ্যে বলে ওঠে, বাহ পিচ্ছি, বউকে নিয়ে তো খুব এনজয় করছিস লাইফ। ফাহিমও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলে ওঠে, তুমি তাড়াতাড়ি বিয়েটা করে নাও, তারপর নিজের জামাইকে নিয়ে এনজয় করিও। তা তো করবই, সেজন্যই তো এসেছি। মানে? মানে পরে বুঝবি, আগে যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিস সেখানে যা। ফাহিমের কথা না বাড়িয়ে ইভানাকে নিয়ে রওনা দিল। ইভানাকে নিয়ে বেশি দূর আসতে পারলো না ফাহিম, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। দুজনে রিক্সাতে করে আসছিল। রিক্সার পাল্লা উঠিয়ে দিয়ে গায়ে প্লাস্টিক জড়িয়ে নিলেও দুজনে যথেষ্ট ভিজে যাচ্ছে। ফাহিম বিরক্ত হলো বেশ, বলল, ধুর, আজকেই বৃষ্টি আসতে হলো। আমি তো আকাশের দিকে খেয়াল না করেই বেরিয়ে পড়লাম। ইভানের অবশ্য বৃষ্টি নিয়ে কোনো সমস্যা নেই, বরং বৃষ্টি তার কাছে ভালোই লাগে। এখন তো ইভানের ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, ফাহিমের সাথে বৃষ্টি বিলাস করতে। মুডটাকে রোমান্টিক করার জন্য সে ফোন বের করে রিমঝিম ধারাতে গানটা চালিয়ে দিল। বৃষ্টির শব্দকে ডিঙিয়ে মোবাইলের সাউন্ড খুব একটা সুবিধা করতে পারলো না। ইভানা আফসোস করতে লাগলো, যদি তারা গাড়িতে থাকতো তাহলে সাউন্ড বক্সে গানটা খুব ভালো শোনা যেত। বিষণ্ণ মনটাকে প্রসন্ন করার জন্য ইভানা ফাহিমের কাছে আবদার করে বলল, চলুন না আমরা একসাথে বৃষ্টিতে ভিজি। হোয়াট? একদম না। আমরা কি ছোট বাচ্চা নাকি? তাছাড়া এই আষাঢ়ের বৃষ্টিতে ভিজলে জ্বর হতে পারে। ইভানের মন খারাপের পরিমাণ বেড়ে গেল ফাহিমের কথা শুনে। সে গাল ফুলে বসে রইল। স্ত্রীর এমন অবস্থা দেখে স্বামীর মনে দয়া হলো, তাই তো ফাহিম ইভানাকে নিয়ে রিক্সা থেকে নামলো। অতঃপর দুজনে মিলে বৃষ্টির মধ্যে ভিজতে লাগলো। বিন্দু বিন্দু জলরাশি এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল দুজনকে। এই যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য। বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎ করে ইভান ও ফাহিম একে অপরের চোখের দিকে তাকিয়ে থকে গেল। তাদের এই অপলক তাকিয়ে থাকার মাঝে হঠাৎ বিদ্যুৎ চমকালো। ইভানা ভয়ে ফাহিমের বুকে মাথা গুজলো। ফাহিমের হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুতর হতে লাগলো। ফাহিমের চোখ বন্ধ করে জড়িয়ে ধরে নিজের প্রিয়তমা স্ত্রীকে। সে চাইছিল সময় যেন এখানেই থমকে যায়। এই অপূর্ব দৃশ্য যেন স্থায়ী হয় যুগের পর যুগ, শতকের পর শতক, যার সাক্ষী হোক পুরো পৃথিবী। ফারহান ইতিমধ্যেই বাড়িতে ফিরে এসেছে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই জিয়াউল ইসলাম তাকে দেখে বলে উঠল, আরে ইয়াং ম্যান, এসো এসো, তোমাকে নিয়েই তো কথা হচ্ছিল। ফারহান কিছুটা অবাক হয়ে বলে, আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? ফাতেমা খানম আহ্লাদে আটখানা হয়ে বললেন, তোমাকে আমার মেয়ের জামাই করতে চাই। তোমার মারও খুব পছন্দ আমাদের ঝর্ণাকে। আশা করি তোমারও অনেক পছন্দ হবে। ঝর্ণার মধ্যে সব যোগ্যতা আছে একজন ম্যাজিস্ট্রেটের বউ হওয়ার। ফারহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমনিতে সে আদা জল খেয়ে নেমেছে তোমাকে নিজের করে নেওয়ার জন্য, সেজন্য তাকে কত কাঠখড় পোড়াতে হচ্ছে, তার মধ্যে আবার নতুন ঝামেলা এসে হাজির। ফারহান বিরক্তি মাখা মুখে বলে উঠল, জি না, ঝর্ণাকে আমি আমার যোগ্য মনে করি না। আমার স্ত্রী হিসেবে আমি এমন একজনকে চাই যে রূপে গুণে অতুলনীয়। আপনাদের মেয়ে গুণে যেমন, তেমন কিন্তু রূপে মোটেই আমার মনের মতো নয়। ওকে ওর চেহারা আয়নায় দেখতে বললেন, শ্যামলা গায়ের রং, তার উপর আবার মুখ ভর্তি ব্রণ। এমন মেয়েকে আমার পাশে মানাবে না। ফারহানের কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। ঝর্ণার চোখে তো জলই চলে এলো। আজ অব্দি কেউ তাকে এভাবে অপমান করেনি। হ্যাঁ, তার গায়ের রং ফর্সা নয়, তবে উজ্জ্বল ফর্সা, যা তার শরীরের গঠন অনুযায়ী মানানসই। মুখে ইদানিং ব্রণ হচ্ছে ঠিকই, কিন্তু তাই বলে এসব নিয়ে তাকে অপমান করবে? ভালোবাসার মানুষটার থেকে এমন অপমান শুনে ঝর্ণার মনটাই ভেঙে গেল। চোখের জল যেন বাধা মানতাই ছিল না। তবুও ঝর্ণা তার চোখের জলকে কার্নিশ হয়ে নামতে দিল না, তার আগেই লেপন করলো। ফাতেমা খানম রেগে বললেন, কোন সাহসে আমার মেয়ের নামে এরকম কথা বলছো তুমি? ছিলে তো গ্রামের সাধারণ ছেলে, ম্যাজিস্ট্রেট হয়ে কি সাপের 5 পা দেখছো? আমাদের মেয়ে লাখে একটা। ফারহানের মেজাজ আরো গরম হয়ে গেল। বোধজ্ঞান হারিয়ে বলল, তো আপনার মেয়ের জন্য আমাকে পাত্র হিসেবে বেহায়ের মতো চাইতে এসেছেন কেন? আর কেউ কি নেই ওকে বিয়ে করার জন্য? নাকি কোথাও মুখ কালো করে এসেছে জন্য আমার ঘাড়ে ঝুলিয়ে দিতে চাইছেন? হ্যাঁ? ঝর্ণা গর্জে উঠে বলল, ব্যাস থামো এবার, অনেক হয়েছে আর না। আমাকে যথেষ্ট অপমান করেছো তুমি ফারহান ভাই, আমি এত কিছু ডিজার্ভ করি না। বলেই উঠে দাঁড়ালো ঝর্ণা। ফারজানা বেগম ছেলেকে কিছু কঠিন কথা শোনালেন।
কিন্তু সেগুলো ফারহান গায়ে মাখলো না। ঝর্ণা ফারহানের মুখোমুখি এসে দাঁড়ালো, মলিন হেসে বলল, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। সে ছোটবেলা থেকে। আজ বুঝতে পারছি তোমাকে ভালোবাসাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তাই নিজের মা বাবার সামনে এভাবে অপমানিত হতে হলো। কিন্তু তুমিও মনে রেখো, প্রকৃতি কখনো কোনো হিসাব বাকি রাখে না, প্রকৃতির সব কিছুর শোধ তোলে। আজ আমাকে তুমি যেভাবে অপমান করলে, একদিন এর থেকেও বেশি অপমানিত তুমি হবে। মিলিয়ে নিও আমার কথা। আমার ভালোবাসাকে ফিরিয়ে দিলে তো, ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে সেটা তুমিও বুঝবে। কথাগুলো বলে পুনরায় নিজের চোখের জল মুছলো ঝর্ণা। অতঃপর নিজের মা বাবাকে নিয়ে বেরিয়ে গেল ফারহানদের বাড়ি থেকে। ইভান ও ফাহিম ভিজে একদম কাক হয়ে গেছে। এমন অবস্থায় আর ঘুরতে না গিয়ে তারা বাড়িতে ফিরে এলো। বাড়িতে ঢোকার পথে দেখলো ঝর্ণা ও তার পরিবারের সবাই বেরিয়ে যাচ্ছে। ফাহিম ঝর্ণাকে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছ কেন? তোমরা নাকি কোনো দরকারে এসেছিলে? ঝর্ণা মলিন মুখে জবাব দেয়, যে দরকারে এসেছিলাম সেটা পূরণ হয়ে গেছে, না চাইতেও অনেক বেশি পেয়ে গেছি। বেশি কিছু যে আবার হজম হতে চায় না, তাই ফিরে যাচ্ছি। ঝর্ণার কথার আদ্যপ্রান্ত কিছু বুঝতে পারলো না ফাহিম। ঝর্ণাও বোঝানোর চেষ্টা করলো না, সে নিজের মতো বেরিয়ে গেল। বাড়িতে প্রবেশ করে ইভানা দেখতে পেল ফারজানা বেগম থমথমে মুখে বসে আছেন। ইভানা প্রশ্ন করেই ফেললো, আপনাকে এরকম লাগছে কেন? বাড়িতে কি কিছু হয়েছে? ওদেরকেও দেখলাম ওভাবে চলে গেল। ততক্ষণে ফাহিমও বাড়িতে প্রবেশ করেছে। ইভানার তালে তাল মিলিয়েও সেও প্রশ্ন করে, হ্যাঁ আম্মু, আমারও ব্যাপারটা কেমন যেন লাগছে। ঝর্ণা আপুকে অনেক দুঃখী লাগছিল। ফারজানা বেগম হতাশ গলায় বললেন, একখান গুণধর পলা জনম দিছিলাম, এখন হেড লাইগা আমারে আজীবন পস্তাইতে হইব। যেই ফারহান আমার গর্ব আসিল, এখন সেই আমার নাম মাটিতে মিশাইয়া দিতাছে। ফাহিম হতবাক হয়ে যায় নিজের মায়ের মুখের এমন কথা শুনে। উদ্গ্রীব হয়ে জানতে চায়, এমন কথা কেন বলছো আম্মু? ভাইয়া কি করেছে? কি করেছো? বল কি করে নাই? ঝর্ণার পরিবারের লগে বিয়ার সম্বন্ধ নিয়ে আসছিল। তুই বিয়া করবি না, ভালোবাসাই কইলেই হয়, কিন্তু না, ও যা তা বইলা অপমান করিয়া ওদের তাড়াইয়া দিল। ফাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছু সময়ের জন্য তারা বাইরে ছিল, তার মধ্যে যে এত কিছু হয়ে গেছে তারা ধারণার বাইরে। ফাহিম বলে ওঠে, আমি এক্ষুনি এই ব্যাপারে ভাইয়ার সাথে কথা বলছি। না থাক, আর কিছু কইতে হইব না। আমি চাই না এই নিয়ে বাড়িতে আর কোনো ঝামেলা হোক। ফারজানা বেগম একটু থেমে ইভান ও ফাহিমের দিকে ভালো করে তাকান। তাদের ভেজা শরীর দেখে উদ্বিগ্ন হয়ে বলেন, তোরা এরকম ভিজে গেছিস কিভাবে? যা তাড়াতাড়ি রুমে গিয়ে কাপড় বদলা, নইলে শরীর খারাপ হইব। এত কথার মাঝে ফাহিম তো প্রায় ভুলতেই বসেছিল যে তারা ভিজে গিয়েছে। ফারজানা বেগমের কথা শুনে ইভানের উদ্দেশ্যে বলল, চলো তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে নেই। অতঃপর দুজনে নিজেদের রুমে চলে যায়। রাতের আকাশে চন্দ্রমামা উকি দিচ্ছে, চাঁদের আলোয় পরিবেষ্টিত চারিদিক। এই রাতে পরিস্থিতি অনেক ঠান্ডা, তবে এই হিমশীতার রাতে উষ্ণতা বয়ে যায় ইভানার শরীরে। বৃষ্টিতে ভেজার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জ্বর এসে বাসা বেঁধেছে তার শরীরে। জ্বরে পুরো শরীর উষ্ণতায় মুড়িয়ে আছে। ফাহিম উদ্বিগ্ন হয়ে বসে আছে ইভানের মাথার কাছে, সমানে জলপট্টি দিয়ে যাচ্ছে। ইভানের অবস্থা বেশ নাজুক। ফাহিম আর ঝুঁকি নিতে চাইল না। ডাক্তার ডাকতে চাইলো, তখন ইভানা বাধা দিয়ে বলল, প্লিজ ডাক্তার ডাকবেন না, আপনি আমার সেবা করুন, আমি ভালো হয়ে যাব। স্বামীর সেবা পাওয়া যে প্রত্যেক মেয়েদের নিকট সৌভাগ্য। ফাহিম কিছুটা উপহাস করে বলল, ঠিক আছে, তাহলে কালকে যদি আবার বৃষ্টি হয় তো ভিজতে চলে যেও, তাহলে পুনরায় এই সৌভাগ্য প্রাপ্তি ঘটবে। ইভানা কিছু বলল না। ফাহিম থার্মোমিটার দিয়ে মেপে দেখলো ইভানের শরীরে এখন 102 জ্বর। অতঃপর প্যারাসিটামল খাইয়ে দিল, যতক্ষণ সম্ভব জলপট্টি দিল। এভাবে এক সময় ফাহিম নিজেও ঘুমের কোলে ঢলে পড়ল। সকালে সূর্যের রক্তিম আভা চোখে পড়তেই ফাহিম জেগে ওঠে। ইভানের মাথায় হাত দিয়ে দেখলো শরীর এখনো গরম, তবে উত্তাপ কম, যার অর্থ জ্বর কমে গেছে অনেকটাই। ফাহিম অনেকটা নিশ্চিন্ত হয়ে শ্বাস ফেলল। ইভানার অসুস্থতা তাকে অনেক চিন্তার মধ্যে ফেলেছিল, এখন চিন্তা কমে গেছে। ফাহিম দ্রুত ফ্রেশ হয়ে নিল। ততক্ষণে ইভানার ঘুম ভেঙে গেছে। ইভানা বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই ফাহিম ধমকের সুরে বলল, একদম ওঠার চেষ্টা করবে না, তোমার এখনো জ্বর আছে, যা দরকার আমাকে বলো। আমি ব্রাশ করব না? ফাহিম ব্রাশ নিয়ে সে নিজে ইভানাকে ব্রাশ করিয়ে দিল। এই সময় ইভানার মনে হলো সে যেন একটা বাচ্চা, তবে ফাহিমের এমন কেয়ার তার ভালোও লাগছিল, তাই সে বাধা দিল না।
ব্রাশ করিয়ে দেওয়ার পর ফাহিম নিচে চলে গেল। ফারজানা বেগম ও ফারহান তখন ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করছিল। ফাহিম নিজেও ইভানার জন্য খাবার নিয়ে উপরে যেতে নাই। ফারজানা বেগম প্রশ্ন করেন, খাবার নিয়ে উপরে যাইতেছিস কেন? আসলে আম্মু, ইভানার জ্বর এসেছিল কালকে রাতে, এখনো পুরোপুরি কমেনি, তাই উপরে নিয়ে যাচ্ছি খাবার। এমন হওয়ারই আসছিল, কাল যেভাবে বৃষ্টিতে ভিজে আইলি। আচ্ছা যা, দরকার হইলে ডাক্তার আনিস। ফাহিম মাথা নাড়িয়ে চলে গেল। বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। জ্ঞানীজনক বলা কথাটা মিথ্যে নয়। ইভানের জ্বর হওয়া যেন ফারহানের সামনে সুযোগের একটি দ্বার উন্মোচিত করলো। ফারহান দ্রুত ব্রেকফাস্ট করে নিয়ে নিজের রুমে এলো। নিজের এক বন্ধুর মাধ্যমে তোমার ফোন নাম্বার জোগাড় করেছে ফারহান। এতক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিল ফোন করবে কিনা, করলেও বা কি বলবে, তবে এখন আর সেই দ্বিধা নেই। ফারহান কল দিল তোহার নাম্বারে। কিছু সময় রিং হওয়ার পর তোহা ফোনটা রিসিভ করলো। রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? তোহা, আমি ফারহান বলছি, ইভানার ভাসুর। আপনি কেন ফোন করেছেন আমায়? আমি তো আপনাকে সেদিনই। আমার ফোন নাম্বার কোথায় পেলেন আপনি? উফ, এত প্রশ্ন না করে আমার কথাটা শুনুন। আপনার বোন ভীষণ অসুস্থ। কি হয়েছে ইভানার? ওর ভীষণ জ্বর, খুব অসুস্থ। ও নো, ইভানার এই অবস্থা? আমি এক্ষুনি যাচ্ছি ওর সাথে দেখা করতে। বলেই তোহা ফোন রেখে দেয়। ফারহানের মুখে ফুটে ওর কুটিল হাসি। বিড়বিড় করে বলে, এরকম অসুস্থ তুমি বারবার হও ইভানা, তাহলে তোমাকে দেখার বাহানা হলেও তোমার বোন এখানে আসবে, আর আমিও দু চোখ ভরে ওকে দেখতে পারবো। তোহার সকালে মেডিকেলে ক্লাস করার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু ইভানার অসুস্থতার কথা শুনে সে ক্লাস ফেলে ছুটে যায় বোনের বাড়িতে। ইভানার শ্বশুর বাড়িতে গিয়ে ড্রয়িং রুমে ফারজানা বেগমের সাথে দেখা করে। ফারজানা বেগম বলেন, তোহা মা, তুমি কেন আইছো? শুনলাম ইভানা নাকি অসুস্থ। কোথায় ও? ওর জ্বর হইছে, নিজের রুমেই আছে, যাও দেখা আসো। তোহা দ্রুত ইভানার রুমের দিকে যায়। ফাহিম তখন ইভানাকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। তোহা এসেই ইভানার নাম ধরে ডাকে। ইভানা স্মিত হেসে বলে, আপাই, তুই এসছিস? ফাহিম দুই ভাই বোনকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বলে, আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। ফাহিম রুমের বাইরে যেতেই তোহা ইভানার মাথার কাছে এসে বসে। ইভানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছিস এখন? শুনলাম তুই অনেক অসুস্থ। আগের চেয়ে বেটার। আমি অসুস্থ সেটা তোকে কে বললো? তোর ভাসুর। উনি তোর ফোন নাম্বার কই পেল? তোহা প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে নেয়। দুবোন কিছুক্ষণ কথা বলে। তোহার মেডিকেলে জরুরি কাজ ছিল জন্য সে ইভানাকে নিজের খেয়াল রাখতে বলে বেরিয়ে আসে। ইভানার রুম থেকে বেরিয়ে তোহা কিছুটা এগিয়ে যেতেই ফারহান হঠাৎ করে এসে তোহার হাত ধরে ফেলে। তোহা কিছু বুঝে ওঠার আগেই ফারহান তাকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তোহার রেগে ফারহানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। রাগে তার ফর্সা মুখে রক্তিম আভা ছড়িয়ে যাচ্ছে। তোহার পক্ষে বেশ কঠিন ছিল নিজের রাগ সামলানো। হিতাহিত জ্ঞান হারিয়ে ফারহানের গালে থাপ্পড় লাগিয়ে দিল। ফারহান হতবাক চাহনিতে চাইল। তোহার রাগী স্বরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমাকে এখানে কেন নিয়ে এলেন? সেই জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ, আর এতে আমার কোনো আফসোস নেই। আপনি একটা মেয়েকে ঘরে এনে দরজা বন্ধ করতে পারেন না। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনার উদ্দেশ্য সম্পর্কে আমি অবগত নই, আর জানার সময়ও নেই। আমার অনেক জরুরি ক্লাস আছে, আমায় যেতে দিন এখান থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব। ফারহান বুঝতে পারলো এখন তোহাকে কোনোভাবে সামলানো যাবে না। সে তো কিছু কথা বলতে চাইছিল তোহাকে, কিন্তু এখনো সেটা বলার মতো পরিস্থিতি নেই। ব্যাপারটা যাতে বেশি ঘোলাটে না হয়ে যায় সেই কারণে তোহার পথ থেকে সরে দাঁড়ায় ফারহান। তোহা নিশ্চিত হয়। একটু আগে ভীষণ ভয় পেয়ে গেছিল, যদিও অনেক সাহসী ও স্ট্রং সে, কিন্তু তবুও হঠাৎ একজন ছেলে যখন একটি মেয়েকে এভাবে ঘরে টেনে আনে, তখন কোনো মেয়ের পক্ষে নিজেকে স্বাভাবিক রাখা সম্ভব না। ফারহান পথ ছেড়ে দাঁড়াতেই তোহার এক মুহূর্ত নষ্ট করলো না, দ্রুত রুম থেকে বেরিয়ে চলে গেল। বাইরে এসে প্রার্থনা করতে হলো যেন আর কোনোদিন তাকে ফারহানের মুখোমুখি হতে না হয়। আপাতত ইভানের কথা ভেবেই কোনো সিন ক্রিয়েট করলো না সে। তবে তোহা ভেবেই নিয়েছে এরপর ফারহান এমন কিছু করলে সে ছেড়ে কথা বলবে না। এদিকে ফারহানও বকবক করে চলেছে, আজকে কাজটা তুমি ভালো করলে না তোহা। তুমি যতই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করো, দিন শেষে তোমার আমারই হতে হবে। তোমার শেষ গন্তব্য আমি। এবার আমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বলেই রহস্যজনক হাসি দিল ফারহান। ঘড়ির কাঁটায় দুপুর 12টা। গ্রীষ্মকাল, তাই সূর্যের তেজ স্বাভাবিকভাবেই বেশি। ইভান একটু সুস্থ অনুভব করায় ড্রয়িং রুমে এসে বসেছে। ফারজানা বেগমের সাথে গল্প করছে। এর মধ্যে ফাহিম এসে ইভানাকে বকতে থাকে। একটু সুস্থ হতেই নিচে চলে এসেছো, তুমি কি নিজের প্রতি একটু খেয়াল রাখবে না? যাও ঘরে গিয়ে রেস্ট নাও। আমি ভালো আছি এখন। বিশ্বাস না হলে আপনি আমার জ্বর মেপে দেখুন। চাই না আমি, তোমার যা ইচ্ছে করো। বলেই ফাহিম বাড়ি থেকে বেরিয়ে যায়। তার এখন বুয়েটে চলে যেতে হবে জরুরি কাজে। এদিকে ফাহিম চলে যেতে ইভানা ফারজানা বেগমকে অভিমানের সুরে বলে, দেখেছেন আপনার ছেলে কিভাবে বলল? বলে গাল ফুলিয়ে নিল। ফারজানা বেগম বললেন, মান অভিমান দেখতেও খুব ভালো লাগে। আচমকা ফারহান এসে হাজির হয় ড্রয়িং রুমে। এসে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু তুমি একটু চলো আমার সাথে। ফারজানা বেগম বিস্মিত হয়ে জানতে চান, চলো মানে? তোর লাগে কই যাব? সেটা গেলেই দেখতে পারবা, এখন প্লিজ চলো। বলে ফারজানা বেগমের হাত ধরে টানতে লাগলো। ফারজানা বেগম উঠে দাঁড়ালেন, বিরক্তি নিয়ে বললেন, আচ্ছা যাচ্ছি, চল। তোর মতিগতি বুঝি না বাপু, এই ভর দুপুর বেলা আবার কই যাবো কত? ইভানা কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি হচ্ছে তা বুঝে ওঠার তার কাছে বেশ কঠিন। ফারহান কি করতে চাইছে সেটাই ভাবতে থাকে ইভানা। ফারহান ততক্ষণে ফারজানা বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। ইভানা গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলোই ভাবতে থাকে। ইভানার কাছে ফারহানের স্বীকারোক্তি, ঝর্ণাকে ফিরিয়ে দেবে এবং সবশেষে আজ সকালে ফারহানের কলে তোহার এই বাড়িতে আসা, সবকিছু ভেবে ইভানা অস্পষ্ট স্বরে বলে ওঠে, উনি ওনার মাকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছেন না তো? দেখলাম বেশ সুন্দরভাবে সেজেছিলেন। তাহলে কি? আল্লাহ তুমি দেখো, আমি যেটা ভাবছি সেটা যেন না হয়, না হলে পরিস্থিতি খুব নাজুক হয়ে উঠবে। ফারহান ও ফারজানা বেগম বসে আছে ইভানাদের বাড়ির ড্রয়িং রুমে। ইভানের বাবা তারিকুল ইসলাম, মা ইশরাত খাতুন দুজনেই তাদের সামনে বসে আছে। ইশরাত খাতুন ফলের জুস এগিয়ে দিয়ে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলেন, বেয়ান, আপনি আজ হঠাৎ এলেন যে? আপনি আসবেন আগে বলবেন তো, তাহলে আমি সব ব্যবস্থা করে রাখতাম। ফারজানা বেগম প্রত্যুত্তরে শুধু হালকা হাসেন। কিভাবে কি বলবেন বুঝতে পারছেন না। এখানে আসার পথে ফারহান তাকে বলেছে এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে। ফারহান চাই ফারজানা বেগম ফারহান ও তোহার বিয়ের ব্যাপারে কথা বলুক। ফারজানা বেগম তো কথাটা শুনে খুব রাগারাগি করেন, এখানে আসতেই চাননি। কিন্তু সেই সময় ফারহান বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। এই কথা শুনে ফারজানা বেগম থমকে যান। কোন মায়ের নিজের সন্তানের খারাপ চান না? ফারজানা বেগম কিভাবে কথাটা তোহার মা বাবাকে বলবেন সেটাই বুঝতে পারছিলেন না। ভীষণ ইতস্তত বোধ করছিলেন। তিনি ফারহানের দিকে এক পলক তাকান। ফারহান ইশারা করে বলতে বলে, ফারজানা বেগম সাহস করে বলেন, আসলে কি কইরা যে কথাটা বলমু, আমার বড় পোলা ফারহান আপনাকে মাইয়া তোহাকে পছন্দ করে, তাই আমি ওগো। ফারজানা বেগম পুরো কথা সম্পূর্ণ করতে পারলেন না। তার আগে সেখানে উপস্থিত হলেন হাশেম আলী। তিনি ক্ষুব্ধ গলায় বললেন, আপনাদের সাহস তো কম না? আমার ছোট্ট নাতনিকে এত অপমান করে আপনাদের শান্তি হয়নি, এখন বড় নাতনিটিকেও। তারিকুল ইসলামও বললেন, আপনারা আমাদের আত্মীয়, আমি চাইছি না এমন কিছু বলতে যাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়, তাই এই ব্যাপারে কথা না উঠালেই ভালো হবে। ফারহান কিছু বলতে যাবে তার আগে ফারজানা বেগম তাকে থামিয়ে বলে, যথেষ্ট হইছে, আর না, তুই এখনই এইখান থেকে চল। আমাদের যতটুকু সম্মান বাচ্চা আছে সেটা নষ্ট করিস না। ফারহান আর কিছু বলতে পারল না। ফারজানা বেগমকে সাথে নিয়ে বেরিয়ে এলো তোহাদের বাড়ি থেকে। তোহা বাড়িতে ফিরে সকল ঘটনা জানতে পারে। ফারহান যে এত দূর এগিয়ে যাবে সেটা ভাবতে পারেনি। ব্যাপারটা এবার মাত্রাতিরিক্ত হয়ে গেছে। তাই তোহার সাথে সাথে ইভানাকে ফোন করলো। ইভানা ফোন রিসিভ করতেই তোহা বলে উঠলো, তোর ভাসুর এসব কি শুরু করেছে ইভানা? আজকে নাকি ওনার মাকে নিয়ে আমার জন্য সম্বন্ধ নিয়েছিল, এসবের মানে কি? আমি এমন কিছুই আন্দাজ করছিলাম আপাই। মানে? ইভান এবার ফারহানের ব্যাপারে সমস্ত কথা খুলে বলল তোহাকে। সব শুনে স্তব্ধ হয়ে গেল তোহা। ভীষণ রাগ উঠতে লাগলো তার। ফোন রেখে দিয়ে বলে উঠলো, আপনি কাজটা ঠিক করেননি ফারহান। দুটো মেয়েকে অপমান করেছেন আপনি। প্রথমে আমার বোনকে বিয়ের আসরে রেখে গেছেন, আর তারপর একটা মেয়েকে যা নয় তাই বলেছেন। এবার আপনি নিজের কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত হন। আপনার সব কাজের শাস্তি আমি আপনাকে দেব। আমাকে বিয়ে করার খুব শখ না আপনার? এবার আপনার এই শখ মিটিয়ে দেব। ইভানা রুমে বসে ফাইমের জন্য অপেক্ষা করছে। ফাইমকে সব জানানো অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার জন্য।
ইভানার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরে এলো ফাহিম। ইভানার কাছে আসতে ইভানা তাকে বলল, জানেন কি হয়েছে? আম্মুর কাছে শুনেছি। ভাইয়ার কাজের জন্য আমি ভীষণ লজ্জিত ইভানা। ইভানা প্রত্যুত্তরে কিছু বলে না। ফাহিমই বলে, আমার মনে হয় তোমার মন এখন বেশি ভালো নেই। তুমি যদি চাও তাহলে চলো, আজ আমরা ঘুরে আসি বাইরে থেকে, তাহলে দুজনের মনই ভালো হয়ে যাবে। ইভানা রাজি হয়ে যায় ফাহিমের প্রস্তাবে। প্রস্তাবটা খারাপ নয়। দুজনে ঘুরতে বের হয় হাতির ঝিলের দিকে। সেখানে পৌঁছে দুজনে অনেক মজা করতে থাকে। ইভানা ও ফাহিম একে অপরের হাত ধরে ঘুরে বেড়ায় চারিদিকে। সময়টা যেন অনেক সুন্দরভাবে যাচ্ছিল। তবে ভালোর মধ্যে একটা খারাপ ঘটনা ঘটে যায়। ফাহিমের সামনে আচমকা একটা মেয়ে এসে দাঁড়ায়। ফাহিমের চেনা পরিচিত মনে হচ্ছিল। মেয়েটা অনেক হেসে হেসে ফাহিমের সাথে কথা বলছিল। ফাহিমও হাসি মুখে কথা বলছিল, যা দেখে ইভানা ভীষণ রেগে যায়। ফাহিম মেয়েটাকে ইভানার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, নাইস টু মিট ইউ ইভানা। মিতার কথা শুনে ইভানা সৌজন্যবোধ বজায় রাখার জন্য একটু কথা বলে। তো মেয়েটাকে তার একদমই সহ্য হচ্ছিল না। এর মধ্যে মিতা আবার বলে, তোর বউ তো অনেক সুন্দরী আর ইয়াং ফাহিম। এই জন্য তো বলি, কলেজ লাইফে আমায় পাত্তা দিলি না কেন? নিশ্চয় আগে থেকে এই মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল, তাই না? ইভানা বলে ওঠে, যে সময় আপনারা কলেজে পড়তেন সেই সময় আমি ক্লাস 5-এ পড়তাম। ওই বয়সে প্রেম করব বলে মনে হয়? এই বাচ্চারা যা আপডেটেই হয়েছে। আমাদের ফ্যামিলির কারোর এসব নিব্বা নিব্বি প্রেম করার রেকর্ড নেই। ফাহিম হঠাৎ তাদের মাঝে বলে ওঠে, কিন্তু ইভানা, তুমি যে আমায় বলেছিলে তোমার নাকি ক্লাস 8 থেকে বয়ফ্রেন্ড ছিল। ইভানা ফাহিমের দিকে রক্তিম চোখে তাকায়। ইভানার প্রেস্টিজ এই মেয়েটার সামনে একদম মাটিতে মিশিয়ে দিল। ইভানা কত বড় মুখ করে বলল, আর ফাহিম। ইভানার এত রাগ হলো যে সে বলে উঠল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বলে ইভানা হাঁটা ধরল। ফাহিম মিতার থেকে বিদায় নিয়ে ইভানার পিছু পিছু চলল। তো ফারহান একসাথে রেস্টুরেন্টে বসে আছে। ফারহান এবার কিছু করেনি, বরং তোহাই তাকে ফোন করে এখানে ডেকেছে, যার কারণে ফারহান ভীষণই অবাক। তোহা যে নিজে থেকে তাকে এভাবে ডাকবে সেটা সে ভাবতে পারেনি। অনেকক্ষণ ধরে রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছে তারা, কিন্তু তাদের মধ্যে কেউই কোনো কথা বলছে না। এই নীরবতা ভেঙে ফারহান নিজেই বলে ওঠে, আপনি কি জন্য আমায় আজ এখানে ডাকলেন বললেন না তো? আমি কিছু জরুরি কথা বলতে চাই। বলুন, আমি আপনার কথা শোনার জন্যই তো আছি। বেশ ফ্ল্যাটি স্টাইলে কথাটা বলে ফারহান, যা শুনে তোহার মাথায় রাগ উঠে যায়। কিন্তু সে বড় শ্বাস টেনে নিজেকে সামলায়। যেই পরিকল্পনা তোহা করেছে সেটা কোনোভাবে বানচাল হতে দিলে চলবে না। তাই তোহা মৃদু হেসে বলে, আসলে আমি শুনলাম আপনি নাকি আমাদের বাড়িতে আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন। তাহলে এটাও নিশ্চয় শুনেছেন যে আপনার দাদা বাবা আমাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। শুনেছি তো, তবে মিয়া বিজি রাজি তো কেয়া কারেগা কাজী প্রবাদটা শুনেছেন নিশ্চয়ই। মানে আমি চাই আপনাকে বিয়ে করতে। তোহার কথা শুনে ফারহান চমকে ওঠে। তার কাছে সবটা স্বপ্নের মতো মনে হয়। এই মুহূর্তটার জন্য তো সে এতদিন অপেক্ষা করছিল। উত্তেজনা সামলাতে না পেরে ফারহান বলে, আমি 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 ঠিক শুনছি তো? নিঃসন্দেহে। তবে আমার পরিবারের কেউ এই বিয়ে মানবে না, তাই আমি চাই কাজী অফিসে গিয়ে আপনাকে বিয়ে করতে। সত্যি? হ্যাঁ সত্যি। আপনি কিন্তু কাউকে এই কথা জানাবেন না। আপনার কয়েকজন বন্ধু নিয়ে চলে আসবেন কাল কাজী অফিসে। নিজের পরিবারকেও কিন্তু জানাবেন না। ঠিক আছে, তো আমি ভীষণ খুশি। জানেন এই মুহূর্তটার জন্য কত অপেক্ষায় ছিলাম আমি। যত খুশি হওয়ার হয়ে নিন, কারণ কাল থেকে আপনার খুশি চিরতরে বিলুপ্ত হতে চলেছে। মনে মনে কথাটা বলে তোহা, তবে মুখে বলে, আমিও কালকের জন্য অপেক্ষায় আছি। কালকের দিনটা খুব স্মরণীয় হতে চলেছে আমাদের দুজনের জন্যই। বলেই একটা হাসি দেয় তোহা, অতঃপর উঠে চলে আসে। কেটে গেছে একটি দিন, এখন ভর দুপুর। তোহা হঠাৎ করে ইভানাকে ফোন করে, তার সাথে দেখা করতে বলে। অতঃপর ইভানাকে সাথে নিয়ে কাজী অফিসের দিকে রওনা দেয়। ইভানা তো কিছু বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। কাজী অফিসে গিয়ে ইভানা দেখে ফারহান তার কজন বন্ধুকে নিয়ে এসেছে। তোহাকে দেখে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসে, কিঞ্চিত হেসে বলে, বাহ,
আপনি নিজের বোনকে নিয়ে এসেছেন তাহলে ভালো, আমার বন্ধুরাও এসে গেছে। এবার কাজী অফিসের ভেতরে চলুন, আমরা বিয়েটা করে নিই। ফারহানের কথা শুনে হতবাক হয়ে যায় ইভানা। বিস্মিত মুখ নিয়ে তোহার দিকে তাকায়। তোহার মুখশ্রী ছিল শক্ত। তোহাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান তার হাত ধরে বলে, কি হলো, চুপ করে আছেন কেন? ভেতরে চলুন। তোহা ঝট করে হাত ছাড়িয়ে নেয়। ফারহান ভুরু কুচকে তাকায়। ফারহানের বন্ধুরাও এগিয়ে আসে এদিকে। তোহা যেন এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। এবার সে ফারহানকে বলে, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে বিয়ে করতে আসবো এখানে? যদি তা ভেবে থাকেন তাহলে আপনি ভুল। কারণ আপনি যদি পৃথিবীর শেষ ছেলেও হন তাহলেও আমি আপনাকে বিয়ে করব না। এসব কি বলছেন আপনি তোহা? আপনি তো কাল আমাকে কাজী অফিসে আসতে বলেছিলেন বিয়ের জন্য। আমি যা বলার এখন স্পষ্ট করে বলছি। আমি আপনাকে সবার সামনে প্রত্যাখ্যান করলাম। করব না বিয়ে আপনাকে। আপনি আমার যোগ্য নন। কথাটা তীরের মতো বিঁধছিল ফারহানের হৃদয়ে। তোহা একটু থেমে বলে, মনে আছে একদিন এভাবেই ইভানাকে বিয়ের আসরে সবার সামনে অপমান করে চলে গেছিলেন? সেদিন একটিবারের জন্য ওর মনের অবস্থার কথা ভাবেননি। আমার বোনটা সেদিন কত কষ্ট পেয়েছিল। আজ আমি আপনাকে সেই কষ্টটাই ফিল করালাম। ফারহান কিছু বলল না। তোহা ইভানার হাত ধরে বলল, চল এখান থেকে। বলে ইভানাকে নিয়ে ফিরে চলে এলো। ফারহান দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখলো। তার মন পুড়ে যাচ্ছে, তবুও সে কিছু করতে পারছে না। ফারহানের বন্ধুরা এগিয়ে আসে। তাদের একজন বলে, কি হলো ফারহান, তুই যে বললি আজ তোর বিয়ে, ওই মেয়েটা তো তোর হবু বউ, তাহলে ও এইভাবে চলে গেল কেন? ফারহানের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সে বলে, ও আমায় রিজেক্ট করে চলে গেছে। ফারহানের বন্ধুরা সবাই বিস্মিত হয়ে তাকালো। ফারহানের এক বন্ধু টিটকারি করে বলল, ইস দোস্ত, তোর জন্য কষ্ট হচ্ছে। এই বয়সে এসে এইভাবে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হই। ফারহান তার বন্ধুদের কিছু না বলে নিজের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল। আজ সে বুঝতে পারছে প্রত্যাখ্যিত হওয়ার জন্য কান্না পাচ্ছে খুব তার। এই কষ্ট যে মেনে নেওয়া যায় না। ঝর্ণার মুখটা মনে পড়ল তার। ইভানা মনমরা হয়ে বিছানায় বসে আছে। তোহা যা করলো তা খুব ভাবাচ্ছে তাকে। এই নিয়ে তোহার সঙ্গে অনেক তর্কও করেছে ইভানা, কারণ হাজার হোক ফারহান ইভানার ভাসুর হয়। তোহা যা করলো তাতে ফারহান তাদের সকলের প্রতি নেগেটিভ ধারণা তৈরি হতে পারে, যার প্রভাব সরাসরি ইভানার উপর এসে পড়ার সম্ভাবনা বেশি। এই নিয়ে বেশি চিন্তিত ইভানা। ইভানা এসব কিছুই বসে বসে ভাবছিল, এমন সময় তার মনে পড়ে যায় তার উপর আসা আরো একটি বড় সমস্যার কথা, যেই সমস্যার নাম পরীক্ষা। হ্যাঁ, তাদের কলেজে খুব শীঘ্রই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ইভানা এই নিয়ে খুব চিন্তায় আছে, কারণ তার পড়াশোনার অবস্থা নাজুক। আপাতত যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, পড়াশোনার তাতে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এইসব ভাবনা থেকে ইভানা বই নিয়ে বসলো। পরীক্ষার জন্য অনেক বেশি পড়া দিয়েছে। মাঝখানে অনেকদিন কলেজে না যাওয়ায় তার পড়াশোনায় বেশ ঘাটতি দেখা দিয়েছে। এখন পরীক্ষার আগে যেখানে রিভাইজ দেওয়ার কথা, সেখানে ইভানার বই পড়াই কমপ্লিট নয়। বই খুলে বসলে কেবল হতাশার শ্বাস ফেললো ইভানা। টানা 1 ঘন্টা পরে যা বুঝলো, পরীক্ষার আগে সিলেবাস শেষ করা সম্ভব নয়। কোনো রকমে পাশ করতে পারবে হয়তো, এইসব ভেবে খুব কষ্ট লাগলো তার। না জানি ফাহিম কত আশা নিয়ে বসে আছে। ইভানার এসব ভাবনার মধ্যে ফাহিম রুমে আসলো। সারাদিন ভীষণ ক্লান্তিতে গেছে তার, তাই দ্রুত ফ্রেশ হয়ে বাইরে এসে ইভানাকে বলল, শুনলাম সামনে নাকি তোমার পরীক্ষা, প্রিপারেশন কেমন? ইভানা ফাহিমকে আশাহত করতে চায়নি, তাই মেকি হাসি দিয়ে বলে, ভালোই। বাহ, শুনে ভালো লাগলো। আমি আশাবাদী তুমি অনেক ভালো রেজাল্ট করবে, সবার মুখ একেবারে বন্ধ করে দেবে। যারা তোমায় অপমান করেছে তাদের তুমি যোগ্য জবাব দেবে। ইভানা ফাহিমের তাকে নিয়ে এত আশা দেখে আরো বেশি হা হুতাশ করতে লাগলো। ফাহিম কত কি করে তার জন্য। এরপরও যদি ইভানার রেজাল্ট খারাপ হয় তাহলে ফাহিম অনেক কষ্ট পাবে। তাই ইভানা মনে মনে সংকল্প করে বলে, যে করেই হোক আমায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে। ফারহান আরো একটি সিগারেট জ্বালালো। নিকোটিনের ধোঁয়ার সাথে কষ্টগুলো উড়িয়ে দেওয়ার বৃথা চেষ্টা মাত্র। তোহার থেকে তো প্রত্যাখ্যান হয়েছেই, এখন আবার বাড়িতে এসে শুনছে ঝর্ণাও বাড়িতে এসে বিয়ের কার্ড দিয়ে গেছে।
সব মিলিয়ে ফারহান এখন বেশ খারাপ অবস্থায় আছে। সব দিক দিয়ে তার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তবে এসব কিছুর জন্য সে একজনকেই দায়ভার দিচ্ছে। ফারহানের কাছে মনে হচ্ছে ইভানার জন্যই তার জীবনে এমন পরিণতি দেখা দিয়েছে। ইভানের প্রতি খুব জন্ম নিয়েছে তার মনে। এদিকে তোহাকেও দেখিয়ে দিতে ইচ্ছা করছে তার। তাই ফারহান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল, সে বিয়ে করবে। আর এমন কাউকে বিয়ে করবে যে তোহার থেকেও ভালো হবে। এইসব ভাবতে ভাবতে ফারহান ফেসবুকে মারে। ফেসবুকে ঢুকে স্প্যাম মেসেজে ঢুকতেই একটি অচেনা আইডি থেকে মেসেজ দেখতে পায়। ফারহান মেসেজটি চেক করে দেখে রিয়া নামের একটি মেয়ের মেসেজ। ফারহান মনে করে রিয়ার কথা। এই মেয়েটাই তো ইভানার সাথে তার বিয়ের দিন থেকে ইভানার ভিডিও দেখিয়েছিল। মেয়েটিকে অনলাইনে দেখে ফারহান মেসেজ করা শুরু করে। মেসেজের রিপ্লাই দিতে গিয়ে রিয়া বলে, জানেন, আমি এবার ঢাকা মেডিকেলে ভর্তি পরীক্ষা চতুর্থ হয়েছি। আমার যে কি খুশি লাগছে, সেই খুশি তো আপনার সাথে ভাগ করে নিতেই চেয়েছিলাম। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু। জানেন এর মধ্যে আমাদের কত কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ওই ইভানের বাবার ধার মেটাতে গিয়ে আমাদের অনেক অর্থ কষ্ট সহ্য করতে হয়েছিল, তবে এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। ফারহান উত্তরে বলে, সবকিছু ঠিকই আছে। আচ্ছা, কাল বা পরশু কি তুমি আমার সাথে দেখা করতে পারবে? রিয়া যেন এটারই অপেক্ষায় ছিল। ফারহান প্রস্তাবটা দিতেই একেবারে লুফে নেয়, বলে ওঠে, অবশ্যই, আপনি বলুন কোথায় দেখা করতে হবে। তুমি কাল সুলতান ডায়ানে এসো, ওখানে দেখা হবে। আচ্ছা। ফোন রেখে দিয়ে ফারহান বলে, আমার মনে হয় এবার আমি আমার আসল লক্ষ্য খুঁজে পেয়েছি। তোফা, তুমি তোমার বোনের জন্য আমার সাথে এমন করলে তো, এবার দেখো তোমার সেই বোনের কি অবস্থা করি। ওই ইভানার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে। এবার আমি যদি ইভানার লাইফ ফেল না করে ছাড়ি, তাহলে আমার নামও রিয়া নয়। এবার শুধু দেখতে থাক ইভানা, তোর সাথে কি কি হয়। ফারহানকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তোর সর্বনাশ করব আমি, মাই ডিয়ার কাজিন সিস্টার। বলে একটা বিশ্রী হাসি দেয়। ইভানা পরীক্ষার টেনশনে কাবু হয়ে আছে। আজ শেষবারের মতো ক্লাসে এসেছে সে। কাল থেকে পরীক্ষা শুরু। ইভানার দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে মেঘলা বলে, হোয়াটসঅ্যাপ ইভা, তোমাকে এমন লাগছে কেন? এতদিনে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই ইভানা কিছু না লুকিয়ে বলল, তুমি তো জানোই কাল থেকে এক্সাম, বাট আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি। পাশ করারও আশা করা যাচ্ছে না, আসলে মাঝখানে এত গ্যাপ হয়। এটা নিয়ে টেনশন করার কি আছে? জাস্ট রিল্যাক্স। পরীক্ষায় শুধু পাস করব না, অনেক ভালো রেজাল্ট করব। কিভাবে? শোন, আমার কাছে নকল আছে। কি? কালকে আমি নকল নিয়ে আসব, তোমার জন্য এক কপি আনবো। আচ্ছা, এত ভালো হলে তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। একবার ভালো করে ভেবে দেখো। ইভানা সবকিছু বিবেচনা করে দেখলো ফাইন কত আশা নিয়ে আসে তার রেজাল্ট নিয়ে। তাই এই মুহূর্তে তার সততা লোভ পেল। ইভানা ভাবলো, এটা তো আর সেরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা না, এবার কোনোভাবে পাশ করে নেই, পরের বার না হয় ভালো করে পড়ে ভালো রেজাল্ট করব। আজ ইভানার পরীক্ষার দিন। কথা মতো মেঘলা ইভানার জন্য নকল পেপার নিয়ে আসে নিজের জন্য। পরীক্ষা শুরুর আগে ইভানার হাতে নকল তুলে দিয়ে মেঘলা বলল, নাও, সাবধানে, ধরা পড়লে কিন্তু অবস্থা খারাপ। একদম ভয় পাবা না, এমন ভাব করবে যেন নকল করছো না। এই পেপারটা খাতার পাওয়ার পর খাতার ভেতরে ঢুকিয়ে দেবে, তারপর দেখে দেখে লিখবে, কেউ ধরতেও পারবে না। আপাতত এটা বুকের মধ্যে রাখো, যাতে কেউ টেন না পায়। ইভানা তাই করে। অতঃপর পরীক্ষা হলে যায়। কিছুক্ষণ পর তাদের খাতা ও প্রশ্ন দেওয়া হয়। ইভানা মেঘলার কথা মতো খাতার মধ্যে নকল ঢুকিয়ে লিখতে থাকে। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তাদের ক্লাসে ডিউটি আর ম্যাডাম কিছু একটা সন্দেহ করে ইভানাকে বলে, এই মেয়ে দাঁড়াও তুমি। কথাটা শুনে ইভানার বুক ধক করে ওঠে। ইভানা নিজের সিট থেকে উঠে দাঁড়ায়, মনে মনে আল্লাহকে ডাকতে থাকে যেন ধরা না পড়ে। শিক্ষিকা ইভানার কাছে এসে বলে, তোমার খাতা দেখি। ইভানা ভয়ে কাঁপতে থাকে। এখন উনি খাতা দেখলেই তো সব টের পেয়ে যাবে। তাই ইভানা সহসা কি করবে ভেবে পায় না। ইভানাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শিক্ষিকা জোরপূর্বক খাতা টেনে নেয়। ইভানা চোখ বন্ধ করে নেয় ভয়ে। তার চোখ দিয়ে দুফোঁটা জল বের হয়।
বুক ফেটে কান্না পাচ্ছে এখন। কিছু ভুলের পরিণতি যে খারাপ হয় সেটা এই মুহূর্তে ইভানাকে দেখে বোঝা যাচ্ছে। শিক্ষিকা বলে, যা ভেবেছিলাম ঠিক তাই, পরীক্ষায় নকল এনেছে। ভেবেছিলে খুব সহজেই নকল করবে। আমার চোখের সামনে এসব করা এত সহজ নয়। তোমাকে আমি এক্সপেল করে দিলাম। ইভানা কান্না ভেজা গলায় বলে, প্লিজ ম্যাডাম, এমন করবেন না, আমার ভুল হয়ে গেছে। চুপ, নকল করার আগে এসব মনে ছিল না? আমার সাথে প্রিন্সিপালের রুমে চলো, তোমার গার্ডিয়ানকে ডেকে আনার ব্যবস্থা করছি। ইভানা অনুনয় করে বলতে থাকে, এমন করবেন না, আমার এক্সপেল করুন, কিন্তু কিন্তু প্লিজ বাড়ির লোককে জানাবেন না। ম্যাডাম কোনো কথা শুনলেন না। রুমে আরো একজন ডিউটিতে ছিল, তাকে রুমে রেখে ইভানাকে নিয়ে প্রিন্সিপালের অফিসে গেলেন তিনি। প্রিন্সিপালের অফিসে গিয়ে প্রিন্সিপালকে সবকিছু বলেন ওই শিক্ষিকা। প্রিন্সিপাল যেহেতু ইভানাকে চেনে যে সে তার ভাইয়ের বন্ধু ফাহিমের স্ত্রী, তাই তিনি